মুখ্যমন্ত্রী আর কি নিশ্চয়ই জিতবে, আমরা জিতাম আপনিও বলেছেন নওশাদকে হারাবো। না, সেটা কথার কথা, কিন্তু নওশাদ জিতে আছে, আগামী দিনেও জিতবে। শওকত মোল্লাকে আপনি যদি মুখ্যমন্ত্রী হন, শওকত মোল্লাকে পুলিশ মন্ত্রী করবেন। হ্যাঁ, আমি বলেছি, ও কালকে আমাকে টিমে আজও বলেছে যে আগামী দিনের মুখ্যমন্ত্রী। আলাম তোমার চিন্তা নাই, তোমাকে পুলিশ মন্ত্রী করবে বলেছি। ও যখন আমাকে টোন কাটছে তো ওকে তো তার জবাব দিতে হবে। বাইরেও বলেছে, ভেতরেও বলেছে, আজকে বাইরে গেটে বলেছে। সম্পর্ক আছে শওকত মোল্লার নিশ্চয় থাকবে, মানুষ মানুষের সঙ্গে সৌজন্যপূর্ণ সম্পর্ক থাকবে। এর সঙ্গে নীতিগতভাবে যে দলের নীতি, দলের 1 ইঞ্চি জমি তাদের ছাড়া হবে না, কিন্তু ব্যক্তিগত সৌজন্যতা সম্পর্ক এটা নিশ্চয়ই রাখা উচিত থাকবে। আপনি শওকত মোল্লা তো তৃণমূল থেকে দাঁড়াবেন, যদি তিনি যেটা তৃণমূলের বিধায়ক হবে তাহলে আপনি তাকে ও তো জিতেই আসতে পারবে না, ওই জন্য তো ও যখন আমাকে মুখ্যমন্ত্রীর জন্য এত উদ্গ্রীব, তো আমি তো জিতে আসবো, মুখ্যমন্ত্রী হতেও পারি, কিন্তু ও তো জিতেই আসবে না, তো ও সরাসরি। নওশাদ সিদ্দিকী বলেছিলেন যে হুমায়ুন কবিরের সাথে জোট নিয়ে তখনই কথা হবে যখন উনি এই কথার প্রকাশ্য ক্ষমা চেয়ে নেবেন। তাহলে উনি ক্ষমা চেয়ে নিয়েছেন, তাহলে তো আর আপনাদের সাথে জোটের সমস্যা নেই। হুমায়ুন না, আলোচনা তো অলরেডি চলছে। ওইটা মানে ওনার ওই কথাটার জন্যই যে আমাদের খুব বেশি যে বিশাল কিছু ব্যাপার তা নয়, কিন্তু ওটা একটা অন্যতম কারণ। আমরা যে দেশে বাস করি, সেই দেশের সংবিধান, সেই দেশের ডেমোগ্রাফি, সেই দেশের সাধারণ মানুষের ভালোবাসা, আন্তরিকতা, এইগুলো যদি আপনি রাজনীতিতে না আপনার থাকে, তাহলে আপনি রাজনীতিটা করবেন কিভাবে? আর সেটা পেতে গেলে আপনার ভাষা সংযম করতেই হবে, আপনাকে নিজের অবস্থান ক্লিয়ার করতে হবে। এই এই যে উনি যেটা করলেন, এর মধ্য দিয়ে ওনার অবস্থানটা ক্লিয়ার হলো যে উনি কি চাইছেন। রাজনীতিতে অবস্থানটা বড় জিনিস না, ঘন ঘন জায়গা পাল্টানো, মত পরিবর্তন করা, অবস্থান পরিবর্তন করা, এগুলো কিন্তু ভালো জিনিস নয়, সাধারণ মানুষ এটা ভালো চোখে নেয় না। মাঝখানে দেখছিলাম যে হুমায়ুন কবির নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর উপরে তীব্র বিরক্ত হয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন। উনি অধৈর্যের কারণে এটা করেছেন। আমি এটা বলবো, রাজনীতিতে নেতাদের সংযম হারালে হয় না, আর শর্ট টাইম ডিসিশন নিতে নেই। মানুষ কি চাইছে, নেতৃত্বরা কি চাইছে, আমরা এটা 5 বছর ধরে লড়াই করে আসছি, তার পুরনো একটা ইতিহাস আছে, সাংগঠনিক ইতিহাসের ভিত একটা, সেই 16 সালের আগে থেকে এই প্ল্যাটফর্ম তৈরির জন্য যে লড়াই, তারপরে 21 সাল থেকে দল, এটা আমরা চেষ্টা করছি একটা কিছু করার। সেই জায়গায় দাঁড়িয়ে মানে হট করে কোনো কিছুর ব্যাখ্যা ভুলভাল করা ঠিক নয়। সুতরাং নওশাদ ভাই, আব্বাস ভাই, ওনার বিরুদ্ধে খুব কিছু কিন্তু ভুলভাল মানে বলছেন কি না বলছেন সেটা না বুঝে ওনার মন্তব্য করা, উনি হয়তো রেগে গিয়ে করেছেন, সেটা ওনার রাগ বশত করেছেন। কিন্তু আমি বলবো যে ভালো করে রাজনীতিবিদদের বিশ্লেষণ করে কথা বলা উচিত। কে কি বলছে, তার মানে আগে পরে কি ভাবনা চিন্তা আছে, তার ফল কি, সুদূর প্রসারী ফল কি, সেটা বিবেচনা করে তার বিষয়ে মন্তব্য করা বা অবস্থান নেওয়া উচিত। হুমায়ুন কবির মোহাম্মদ সেলিমের সঙ্গে দেখা করার পরে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে হুমায়ুন কবির বলেছেন যে আইএসএফ এর সাথে কথা বলবে মোহাম্মদ সেলিম বা সিপিএম। তাহলে আইএসএফ এর হুমায়ুন কবিরের সঙ্গে আপনাদের দলের ডাইরেক্ট কোনো আলোচনা হচ্ছে না? ইতিপূর্বে আমাদের দলের যারা নেতৃত্ব, তাদের সঙ্গে হয়তো সেইভাবে এক প্রস্ত কথা হলেও হতে পারে, ঠিক আছে, সেটা আমার কাছে খবর এই মুহূর্তে নেই, কিন্তু কথা যে হয়নি আমি সেটা বলবো না। কিন্তু নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্বর সঙ্গে কোনো কমিটমেন্ট বা কোনো এই ধরনের আলোচনা হয়েছে সেইটা আমার জানা নেই। কিন্তু মোহাম্মদ সেলিমকে উনি কেন ভরসা করছেন? মোহাম্মদ সেলিম একটা দীর্ঘদিনের রাজনীতির জগতের মানুষ, এবং তার দল, তার কার্যকলাপ সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, সেই কারণে উনি ভরসা করেছেন। এবং সিপিএম এর সঙ্গে আমাদের অনেকটা এগিয়ে গেছে জোট প্রক্রিয়া, সেই কারণে উনি বলেছেন। তাহলে কি কংগ্রেস বাদ চলে যাচ্ছে? সেটা এখনো বলতে পারবো না, কিন্তু কংগ্রেসের যা অবস্থান দেখছি তাতে করে ওনাদের আমার যেন মনে হচ্ছে যে তৃণমূল বিজেপিকে কিভাবে মাইলেজ দেওয়া যায় বা মাইলেজ ওনাদের অবস্থান থেকে পেতে পারে, কংগ্রেসের যা অবস্থান এই মুহূর্তে, সেই কারণে আমরা মানে তাদের কাছে আবেদন আমরা তো অনেক আগেই করেছি, লিখিত চিঠি দেওয়া হয়েছে যে এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি যা, সাধারণ মানুষের কথা ভেবে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসা সবার উচিত। ভারতবর্ষের সংবিধান বাঁচানো এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা বাঁচানোর প্রশ্নে আমাদের দলমত নির্বিশেষে, বিশেষ করে মানে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করা উচিত, এই বার্তা দিয়ে আমরা কিন্তু চিঠি দিয়েছি। সেই চিঠির সদুত্তর আমরা পাইনি। তারপরে তাঁরা বলছেন 294টা সিটে প্রার্থী দেবো। এই থেকে কংগ্রেসের
অবস্থান আমাদের কাছে ঘোলাটে, যার কারণে তাদের নিয়ে আমরা এক্ষুনি কোনো সদ উত্তর দিতে পারছি না। আপনি আইএসএফ এর গুরুত্বপূর্ণ নেতা, রাজ্য কমিটির নেতা। তো এই যে বাম, আইএসএফ এবং জেইউপি অর্থাৎ হুমায়ুন কবিরের দল, তো আপনাদের এই জোট ফর্মুলাটা মানে ফাইনাল কবে হয়ে যেতে মানে এটা আপনি কেন দুটো তিনটে বলছেন? ছোট হলে তার কি সম্মান কম? এখানে আরো ছোট ছোট অনেকগুলো দল আছে। যেমন একটু দর্শকদের জন্য আজাদ সমাজ পার্টি আছে, তারপরে আছে আপনার এসডিপিআই আছে, ওয়েলফেয়ার আছে, এরকম অনেকগুলো দল আছে। এবং তারপরে যেটা আছে সেটা হলো কিছু সামাজিক সংগঠন, সোশ্যাল অর্গানাইজেশন যারা আছে, তারাও কিন্তু এই লড়াইতে আগামী দিনে ভারতবর্ষকে বাঁচানোর জন্য, ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর জন্য, আপামর সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে তারাও কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করতে এগিয়ে আসছে। এই সব কিছু মিলিয়ে একটা বৃহত্তর প্ল্যাটফর্ম তৈরি হবে, এটা আমরা আশাবাদী। মানে বিজেপি তৃণমূল বিরোধী যেসব সমস্ত ছোট বড় মাঝারি যে দলগুলো আছে, আইএসএফ, সিপিএম, জেইউপি, কিন্তু শর্ত হলো তাদেরকে ধর্মনিরপেক্ষ হতে হবে এবং ভারতবর্ষের সংবিধানকে মানে মর্যাদা দিয়ে, সংবিধানকে মান্যতা দিয়ে তাদেরকে আসতে হবে। ইতিমধ্যে আমরা দেখছি অনেক মানুষ সোশ্যাল মিডিয়া কমেন্ট করছে যে গতবারে যেরকম ভোট ঘেঁষাঘেঁষি জোট হয়েছিল গ্রাম অঞ্চলে পৌঁছায়নি, সেটা আপনারা চাইবেন না যে একটু আগে? আমরা চাই বলেই তো সবার আগে, আজ থেকে 3 থেকে 3.5 মাস 4 মাস আগে থেকে আমরা রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছি এবং তাদের কাছে আবেদন নিবেদন করছি কন্টিনিউয়াসলি। মানে প্রতি সপ্তাহে তাদের কাছে রিমাইন্ডার দেওয়া হচ্ছে যে আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। সাধারণ মানুষকে যদি এই লড়াইতে সামিল করতে হয়, সাধারণ মানুষকে যদি বোঝাতে হয় যে কি বিপদ আসতে চলেছে এবং কি বিপদের মুখে আমরা আছি, সেখান থেকে বাঁচার পথ কি, এটা যদি সাধারণ মানুষকে বোঝাতে হয়, তাহলে আমাদের কিন্তু এই জোট দ্রুততার সঙ্গে সম্পন্ন করে আমাদেরকে মানুষের কাছে বার্তা দিতে হবে। সেই বার্তার জায়গায় আমরা আস্তে আস্তে এগুচ্ছি। আশা করা যায় খুব দ্রুততার সঙ্গে আমরা ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে একটা সম্ভাব্য কিছু একটা ফাইনাল ওয়ার্কআউট হবে, এটা আমরা আশা করছি। মানে আপনাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলছেন যে আমরা এবারে ডবল ডিজিটে জিতবো, তো সেই জায়গায় কোন কোন ডবল ডিজিটে পৌঁছাবো। হ্যাঁ, তো আপনারা সেই জায়গায়, আমি আরেকবার প্রশ্নটা করছি, আপনাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলছেন যে 26শে বিধানসভায় আমরা ডবল ডিজিটে পৌঁছাবো, তো সেই ডবল ডিজিটে পৌঁছাতে গেলে কোন কোন আসনগুলো আপনারা পাখির চোখ করছেন, কোনগুলো জেতার সম্ভাবনা রয়েছে? ভাঙড় তো রয়েছে, সেটা ঘোষণা হলে আপনারা জানতে পারবেন। কিন্তু এখন আমি যেটা আপনাদের বলতে পারি, যেসব সিটগুলোতে আমাদের ভোট শেয়ারিং বেশি আছে, অর্থাৎ আমাদের পার্সেন্টেজ অফ ভোট বেশি আছে এবং এই মুহূর্তে আমরা জনসমর্থন বেশি পাচ্ছি এবং বেশি বেশি মানুষের মানে সমর্থন আমাদের দিকে আরো বেশি বেশি আসছে, এই জায়গাগুলো আমরা চিহ্নিত করতে পারি। তার মধ্যে ভাঙড় আছে, তার মধ্যে ক্যানিং আছে, তার মধ্যে দেগঙ্গা আছে। এরকম সিটগুলো আমি বলবো আগামী দিনে যখন ঘোষণা হবে তখন আপনারা আরো